আসসালামু আলাইকুম। দশম শ্রেণী তোমাদের যে সিলেবাস, সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সিলেবাস তোমাদের শেষ হয়ে গেছে, অনেকবার রিভিশন হয়েছে। জমিতে যেমন বারবার চাষ দিলে জমি উৎকর্ষতা বাড়ে, তার উর্বরতা শক্তি বাড়ে, তোমাদেরও বারবার রিভাইজড হয়েছে, যার ফলে তোমাদের কি হয়েছে যে সিলেবাস সম্বন্ধে যেমন ধারণা বেড়েছে, ঠিক তেমনি সাবজেক্টের ডেপথও তোমাদের বেড়ে গেছে। তো আজকে আমি টেস্ট পেপার থেকে আলোচনা শুরু করব। পুরাতন টেস্ট পেপার থেকে নতুন টেস্ট পেপার শুরু করে দেবো, তোমাদের কাছে পেয়ে গেলেই তোমরা। তো আমাদের আলোচ্য বিষয় হবে টেস্ট পেপার। পেজ নাম্বার 1। এখন আমি এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাবজেক্ট হচ্ছে বাংলা। তো আমরা শুরু থেকেই প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই এগুলো লিখে নেবে, এবং এই যে আলোচনা করতে গিয়ে প্রথম হচ্ছে যে আমি তোমাদেরকে এই পরিচিতিটা তোমাদের করিয়ে দেবো। তোমাদের এটা জানা দরকার যে কোনো কবিতা বা গদ্যের লাইন যখন তোলা হবে, তখন সেই গদ্যের লাইনটা বা এটা কোত্থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের জানা দরকার পড়বে। প্রথমেই আছে এক একে, শুধু এইটাই জানা ছিল না। এক একে কি আছে, যে শুধু এইটাই জানা ছিল না। শুধু এইটাই শুধু এইটাই জানা ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে এই যে একটা লাইন তোলা হয়েছে, এই লাইনটা কোত্থেকে নেওয়া হয়েছে। এটা গদ্যের একটা লাইন না কবিতার একটা লাইন, এটা প্রথম তোমাদেরকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয় নম্বরে তোমাদেরকে যে জায়গাটায় যেতে হবে যে এটা কোন গল্প বা কোন কবিতা বা কোন নাটক থেকে নেওয়া হয়েছে বা কোন প্রবন্ধ থেকে এটা নেওয়া হতে পারে। শুধু এইটাই জানা ছিল না, এটা কোত্থেকে নেওয়া হয়েছে তোমরা প্রথমে বলো। এটা নেওয়া হয়েছে জ্ঞান চক্ষু থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? জ্ঞান চক্ষু থেকে। এবার অপশন কি কি আছে দেখো, যে কোনটা জানা ছিল না। ক, মেশো একজন লেখক। খ, তার গল্প ছাপা হবে। তার গল্প ছাপা হবে। গ, মানুষই গল্প লেখে। মানুষই গল্প লেখে। জড় পদার্থ বা পশুরা তো গল্প লিখতে পারে না, মানুষই গল্প লিখে। ঘ, মিশো একজন অধ্যাপক। তাহলে দেখো শুধু এইটাই জানা ছিল না, তপনের এই বিষয়টা জানা ছিল না। বিষয়টা কি, যে মেশো একজন লেখক। কারণ তপন যে গল্পটা লিখেছিল, হ্যাঁ, ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং সেটা একটা পত্রিকার সঙ্গে মেশোর যোগাযোগ আছে। সেই পত্রিকায় কি করবে, তপনের এই গল্পটা ছাপিয়ে দেবে। তাহলে এখানে আমাদের উত্তর কি হচ্ছে, আমরা এই যে একটা এমসিকিউ, এটা করতে গিয়ে আমরা কোন গল্প থেকে কে বলেছে, কোন প্রেক্ষাপটে বলেছে, এতগুলো বিষয় আমরা আলোচনার মধ্যে আনতে পারছি। তাহলে শুধু এইটাই জানা ছিল না, কি জানা ছিল না, মেশো একজন লেখক। আমরা পরবর্তী প্রশ্নে যাব। 1, 2 তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে
মানে হচ্ছে যেগুলো বাদ গেছে সেগুলো বাদ দে। ধরে গেল আগুন, ধরে গেল আগুন। ধরে গেল আগুন, প্রথমে জানতে হবে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, না গদ্য থেকে। কবিতা, চিন্তা করবেন কোন কবিতা, কোন কবিতা? অসুখী একজন। কে লিখেছেন? পাবলো নেরুদা। তো ধরে গেল আগুন, আমরা অপশন দিতে পারি 1 2 ক, ফসলে আগুন ধরে গেল, ফসলে আগুন ধরে গেল। খ, মাঠে আগুন ধরে গেল। গ, সমতলে আগুন ধরে গেল। ঘ, সংসার আগুন ধরে গেল। এখানেও দেখো যে অপশনগুলো দেওয়া আছে, যে ধরে গেল আগুন, তোমরা কবিতাতেই জানো সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার আগে আছে বাড়ি আর শিশুরা খুন হলো। তো এইগুলো তোমাদেরকে স্মরণ করতে হবে, তাহলে কি হবে যে 2-4টে টেস্ট পেপারে 2-4টে পেজ তোমরা যখন নিজের গ্রিপের মধ্যে আনতে পারবে, তখন দেখবে সব গদ্য পদ্য তোমার করা আয়ত্ত। তো এখানে দেখো ঠিক আগুনটা কোথায় ধরলো? সমতলে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। এক তিন, এক তিনে কি বলছে? প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ কাল, প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। রুদ্ধশ্বাস। প্রথম তোমাদের কাছে আমি জানতে চাইবো যে এই যে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস কোন কবিতার অংশ? দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা, যে কবিতাটা অমিয় চক্রবর্তীর অনুরোধে লিখেছিলেন, সে কবিতাটার নাম তোমরা জানো, একটা মহাদেশকে নিয়ে, আফ্রিকা। তাহলে আফ্রিকা কবিতার অংশ তোমাদের জানা হলো, এবং কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কি বলতে চাইছে দেখি? এখানে বলতে চাইছে প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ, প্রদোষ শব্দের অর্থ ক, সকাল, খ, দুপুর, আচ্ছা, গ,
তোমাদেরকে কবিতার আলোচনার সময় বারবার এই শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। প্রদোষ তার মানে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সেই ঝঞ্ঝা বাতাসের কথা কবি এখানে বলেছেন। তো এর পরের প্রশ্নে আমরা যাব। কেরি সাহেবের মুন্সি নামে যিনি খ্যাত ছিলেন, কেরি সাহেবের মুন্সি নামে যিনি খ্যাত ছিলেন, কেরি সাহেবের মুন্সি নামে যিনি খ্যাত ছিলেন কে? ক রামরাম বসু, রামরাম বসু। চণ্ডীচরণ মুন্সি, মুন্সি। দীনদয়াল ঘোষ, দীনদয়াল ঘোষ। লেখক। তো এখানে কে ছিলেন? রামরাম বসু, রামরাম বসু। তাহলে দেখো আমরা মোটামুটি সব আলোচনা করছি, যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা লিখে নেবে। পরবর্তী প্রশ্নে আমরা যাব। 1.5 1.5 নাদিলা করবুর দল। নাদিলা করবুর দল। নাদিলা করবুর দল। এই করবুর শব্দের অর্থ হলো শব্দের অর্থ হলো ক। করবুর শব্দের অর্থ হলো সৈন্য, খ রাক্ষস, গ রামচন্দ্র, রামচন্দ্র, ঘ বানর। দেখো এটা অভিষেক কবিতার অংশ, কবি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের অংশ। এখানে নাদিলা মানে চিৎকার করলো যখন অভিষেক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে সে রথে যখন লঙ্কায় অবতরণ করলো, তখন উপস্থিত সেনা রাক্ষসরা সব চিৎকার করে উঠলো। এটা অ্যাকচুয়ালি রাক্ষস সৈন্য হতো, ঠিক আছে, এখানে উত্তর হবে রাক্ষস। রাক্ষস করবুর বলতে, নাদিলা কথা হতো যে চিৎকার করা, আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করা। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাব।
এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। এটা 1-5, 1-6, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। যাদের অভ্যাস হয়ে গেছে, যাদের অভ্যাস হয়ে গেছে। ক, ইংরেজদের, খ, ভারতীয়দের, গ, বাঙালিদের, ঘ, সেনাদের। দেখো প্রথমে এমনি তাদের অভ্যাস হয়ে গেছে, তোমাদেরকে ভাবনা করে চিন্তা করতে হবে এবং তোমাদের সামনে এটাকে ভাসিয়ে তুলতে হবে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবির অংশ। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। যাদের অভ্যাস হয়ে গেছে তারা কারা? বাঙালিদের কথা বলেছেন। কাদের কথা বলেছেন? বাঙালিদের। যাই হোক, আমাদের 1-6 হলো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে 1-8 তোমাদের সিলেবাসে নেই, 1-7 নেই। সৈয়দ আলাউল যে সময়ের কবি, আমার শুধু একটা কোকিল নেই, সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরেরটা আছে, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল। চোখের পলকে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল, কার সম্বন্ধে বলা হয়েছে? কার সম্বন্ধে, কার অদৃশ্যের কথা বলা হয়েছে এখানে? ক, গ্রীস মহাপাত্র, খ, পুলিশ, গ, সন্ন্যাসী, ঘ, লেখক। দেখো এটা কোন গল্পের অংশ? প্রথমেই তোমাদের স্মরণে আনতে হবে, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পদ্মা নদীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, যাকে খোঁজার জন্য সব পুলিশ তন্ন তন্ন করে হর্নে ছুটে বেড়াচ্ছিল। তাহলে চোখের পলকে যে অদৃশ্য হয়ে গেল, সে কে? গ্রীস মহাপাত্র। তার নাম হচ্ছে গ্রীস মহাপাত্র। পরবর্তী প্রশ্নে আমরা যাব। বিপদে মোরে রক্ষা করো, বাংলা ব্যাকরণ।
বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা। বিপদে কি জানতে চাওয়া হয়েছে? রেখাঙ্কিত পথটি রেখাঙ্কিত পথটি আমরা আলোচনা করব। ক কর্মকারক, বিভক্তি এখানে চাওয়া হয়নি। খ অপাদান কারক। গ অধিকরণ। ঘ কর্মকারক। দেখো তোমাদের ব্যাকরণে বাচ্চর বাক্য বাদ গেছে, কিন্তু সমাস ও কারক আছে। কাজে কাজে কারক আসবে। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পথটি, এখানে কি উজ্জা আছে? বিপদ হতে মোরে রক্ষা করো। আর হতে থেকে হলে কি কারক হবে? অপাদান কারক। কি কারক হবে? অপাদান কারক। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখবো। বাংলা ব্যাকরণ। সমাস হতে গেলে কমপক্ষে যে কয়টি পদ দরকার? সমাস হতে গেলে কমপক্ষে, আমি সংক্ষেপ করে দিচ্ছি এটা, সমাস হতে গেলে কমপক্ষে ক একটি পদ, খ দুটি পদ, গ তিনটি পদ, ঘ অনেক পদ দরকার হয়। তো দেখো সমাস করতে গেলে তোমার কমপক্ষে কটা পদ লাগবে? কমপক্ষে দুটি পদ দরকার, একটা পদেও হবে না। কমপক্ষে এরপরে একাধিক পদ হতে পারে, তাহলে দুটি পদ দরকার, দুটি পদ দরকার। এরপরে প্রশ্নে আমরা যাব, সেটা হলো যে মন্বন্তর শব্দটি ব্যাখ্যা। মন্বন্তর শব্দটি ব্যাস বাক্য। মন্বন্তর বানান তোমরা অবশ্যই দেখবে। মন্বন্তর শব্দটির ব্যাস বাক্য, শব্দটি ব্যাস বাক্য। ব্যাস বাক্যের সঙ্গে সবাই পরিচিত আছো, যে পূর্বপদ আর পরপদ যেখানে দেখানো হয়, অর্থাৎ সমস্ত পদকে যেখানে বিশ্লেষণ করা হয় সেটাই ব্যাস বাক্য। তাহলে এখানে মন্বন্তর শব্দের ব্যাস বাক্য কি কি হতে পারে? ব্যাস বাক্য ক অন্য মনু, খ আছে কি মনুর অন্তর, মনুর অন্তর, গ মনুর মতো, ঘ মুনির ভাব। দেখো তোমাদের মন্বন্তর নিত্য সমাসের উদাহরণ,
যে সমাসে নির্দিষ্ট নিয়ম মেনে কোনো ব্যাস বাক্য হয় না, অন্য দেশ দেশান্তর, উদাহরণ হিসেবে বলা যায়, ঠিক তেমনি অন্য মনু, এটা হচ্ছে এর ব্যাস বাক্য, এটা হচ্ছে এর ব্যাস বাক্য। তাহলে দেখো এই পেজে তোমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে তার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি 1 নম্বরের যে প্রশ্ন উত্তর আছে এবং সেই সঙ্গে সঙ্গে যদি স্কোপ হয় তাহলে 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি টেস্ট পেপার থেকে আলোচনা করো সেখানে একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে, সেটা হলো যে সব গদ্য কবিতা বা প্রবন্ধ একসঙ্গে তোমাদের রিভাইজড হয়ে যাবে, যার ফলে 3-4টে বা 5টা পেজ যখন তোমরা করবে তখন তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন অর্থাৎ 90% প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে। পেজের সংখ্যা যত বাড়বে তোমার উত্তর করার পার্সেন্টেজ তত ভালো হবে। এই বিষয়টা তোমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে।